জনপ্রশাসনের আলোচনাগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের আমি আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি কি? সেটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ নিয়ন্ত্রণের পরিধি বলতে কি বোঝায়। নিয়ন্ত্রণ একটা সংগঠনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আলোচনার মধ্য দিয়ে কিন্তু উঠে আসবে। যে কোনো সংগঠন বলি, পরিবার বলি, সংঘ বলি, রাষ্ট্র বলি, যে কোনো প্রশাসনে, যে কোনো শাসন ব্যবস্থাতে আমাদের নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণের পরিধিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রণ তো জানি, নিয়ন্ত্রণের পরিধি বা স্প্যান অফ কন্ট্রোল বলতে কি বোঝায়, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় ছোট প্রশ্ন পড়ে থাকে, খুবই পড়ে থাকে। তো এই স্প্যান অফ কন্ট্রোল বলতে কি বোঝায় খুব ছোট্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করো। আমরা জনপ্রশাসনের আলোচনাতে দেখেছি হায়ারার্কি, দেখেছি আমরা আদেশের ঐক্য দেখেছি। একজন আদেশ করবে, আমরা সেটাকে মেনে চলব, অর্থাৎ উচ্চ স্তরের যে ব্যক্তি রয়েছে, উচ্চ স্তরের যে প্রশাসক রয়েছে, উচ্চ স্তরে যারা বস রয়েছে, সে নির্দেশ দেবে, আদেশ দেবে, আমরা সেটাকে মেনে চলব। তেমনি আমাদের এই নিয়ন্ত্রণের পরিধি বলতে কি বোঝায়, এই যে বস যে উপরিস্তরে রয়েছে, যে উঁচু স্তরে রয়েছে, সেই বস তার ক্ষমতা কতটা হবে? তার ক্ষমতা কি অসীম ক্ষমতা? সে কি সবাইকে বলতে পারে এটা করো, সেটা করো, সেটা করো? তার কি কোনো ক্ষমতার কোনো সীমাবদ্ধতা নেই, লিমিটেশন নেই? এই যে তার ক্ষমতা কতটা হবে, তার পরিধি কতটা হবে, সেই নিয়ন্ত্রণটাকেই বলছে নিয়ন্ত্রণের পরিধি। একজন প্রশাসক তার নিয়ন্ত্রণের পরিধি কতটা হবে, তার আন্ডারে কতজন কাজ করতে পারবে, কতজনকে সে আদেশ দিতে পারবে, সেটাকেই বলছে নিয়ন্ত্রণের পরিধি। তাহলে কি বললাম? নিয়ন্ত্রণের পরিধি বলতে কি বোঝাচ্ছে? একজন প্রশাসক তার পরিধি কতটা হবে, কাজের আদেশ দান করার বা তার যে কাজ, সেই কাজের পরিধি কতটা হবে, সেই তার আন্ডারে কতজন মানুষকে রাখতে পারে, কতজন মানুষকে নির্দেশ দিতে পারে, এই যে পরিধি কতজন বা কতটা সে কাজ করবে, তার যে একটা স্বাভাবিক একটা মাত্রা রয়েছে, সেটাকেই বলছে নিয়ন্ত্রণের পরিধি। মানে একজন প্রশাসক কতজনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে কতটা এলাকা, তার কাজ করার এলাকা কতটা হওয়া উচিত, সেই স্বাভাবিক একটা এলাকাকে বলছে নিয়ন্ত্রণের পরিধি বা স্প্যান অফ কন্ট্রোল। এটা কেন গুরুত্বপূর্ণ প্রশাসনে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এখানে একদম স্পষ্ট ভাষায় বলা আছে মূলত নিয়ন্ত্রণের পরিধি বলতে কি বোঝায়। নিয়ন্ত্রণের পরিধি বলতে বোঝাচ্ছে যে জনপ্রশাসনের একজন প্রশাসকের তদারকি কার্যের এলাকাকে সে কত দূর কাজ করতে পারবে, সে কতজনকে তদারকি করতে পারবে, তার কাজ করার পরিধি কতটা, তার কাজ করার এলাকা কতটা। একজন প্রশাসক তো এমন নয় সে 1000 জন, 2000 জন, 5000 জনকে আদেশ দান করতে পারে, এরকম তো নয়। তাহলে প্রশাসনে তার যে এলাকা, যতটা এলাকা, সেটাকে বলছে নিয়ন্ত্রণের পরিধি। তারপর দেখো কি বলছে, জনপ্রশাসনে একজন প্রশাসক কত সংখ্যক লোকের কাজ পরিদর্শন, পরিচালনার মাধ্যমে তার নিয়ন্ত্রণের সীমা ও পরিধিকে বিস্তৃত করতে পারেন। তার একটা স্বাভাবিক সীমা আছে, এহেন নিয়ন্ত্রণের স্বাভাবিক সীমা এবং পরিধি হলো নিয়ন্ত্রণের পরিধি। আশা করি নিয়ন্ত্রণের পরিধি বলতে কি বোঝায় বুঝতে পেরেছ। এই নিয়ন্ত্রণের পরিধি কেন প্রয়োজন? প্রথমেই বলছে দেখো, এই নিয়ন্ত্রণের পরিধি কেন প্রয়োজন বলছে, দেখো আমাদের সংগঠনের তথা প্রশাসনের দক্ষতা বৃদ্ধি করা, দক্ষতা বৃদ্ধির জন্য এই নিয়ন্ত্রণটা দরকার। কেন দক্ষতা কিভাবে বৃদ্ধি পাবে? না দেখো, একটা সংগঠনে যদি 1000 জন কর্মচারী থাকে বা একটা রাষ্ট্র ব্যবস্থায় যদি প্রচুর সংখ্যক কর্মচারী থাকে, তাহলে নিশ্চয়ই একজন কর্তৃপক্ষের পক্ষে সবাইকে পরিচালনা করা সম্ভব নয়। তাহলে আমি নিয়ন্ত্রণের পরিধি যত ছোট করব,
আমি ধরো 10 জনকে পরিচালনা করব, এটাই আমার নিয়ন্ত্রণের পরিধি। আমি 10 জন পর্যন্ত পরিচালনা করব, বা কোনো জন 12 জন 15 জন পর্যন্ত ব্যক্তিকে আদেশ বা নির্দেশ দিতে পারে, বা সেই পর্যন্তকে পরিচালিত করবে। তার নিচে 10 জন ব্যক্তি থাকবে, তার আন্ডারে কাজ করবে। তো এই যে যত কম সংখ্যক হবে, যত আমি যেটা পরিচালনা করতে পারবো, তাতে কি হবে, সংগঠনের দক্ষতা আরও বৃদ্ধি পাবে, তারা আরও ভালো করে কাজ করতে পারবে, তার নির্দেশ ভালো করে দিতে পারবে, তার নিম্ন স্তরে কর্মচারী কিভাবে কাজ করছে সেটাকে লক্ষ্য নজর করতে পারবে। তবেই তো একটা সংগঠন ভালো করে চলবে, তবেই তো একটা প্রশাসন ব্যবস্থা ভালো করে চলবে, তাই তো? দ্বিতীয়ত কি বলছে দেখো, বলছে নিয়ন্ত্রণের পরিধিনীতি কার্যকর না হলে কোনো সংগঠন বা প্রশাসন সুপরিচালিত হতে পারে না। কাজেই সংগঠন প্রশাসনের সুপরিচালনার দিক থেকে বিচার করলে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। সুষ্ঠুভাবে পরিচালিত করতে গেলে কোনো কাজকে, একটা প্রশাসনিক কাজ হোক আর প্রশাসনের বিভিন্ন রকম দায়িত্ব, সেটা যদি ঠিকঠাক করে পালন করতে হয়, তাহলে একটা নির্দিষ্ট নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণ করা, এই দুটোর উপরে কিন্তু গুরুত্ব দিতে হবে। অর্থাৎ একটা সংগঠনকে পরিচালনা করতে গেলে নিয়ন্ত্রণের পরিধি কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। তৃতীয়ত কি বলছে, চতুর্থত বলছে কোনো সংগঠন বা প্রশাসনের অধস্তন কর্মচারীরা কাজে ফাঁকি দিলে, যদি তারা কাজে ফাঁকি দেয়, কাজে ফাঁকি যদি দিতে থাকে তারা, সেটাও কিন্তু এরা লক্ষ্য নজর করতে পারবে যে কারা কাজে ফাঁকি দিচ্ছে, কারা সময়কে ফাঁকি দিয়ে বা কাজে কারা অবহেলা করছে, সেটাও কিন্তু এই নিয়ন্ত্রণের পরিধি যদি খুব কম হয়, যদি তার একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, সীমারেখা ঠিক করা থাকে, তাহলে সেই কর্মকর্তা তার নিয়ন্ত্রণের পরিধির মধ্যে দেখে যে এই কাজ করছে না, এ কাজ ভালো করছে, তাহলে সেইভাবে কিন্তু একটা সংগঠন ভালো করে পরিচালনা করতে পারে। নিয়ন্ত্রণের পরিধি আরও কোন কোন দিক থেকে গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে। সংগঠনের মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা এড়াতে হয়, যাতে না বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, তার জন্য কিন্তু এই নিয়ন্ত্রণের পরিধিটা খুব গুরুত্বপূর্ণ। আমি যতটা নিয়ন্ত্রণ করতে পারবো, যতজনকে নিয়ন্ত্রণ করতে পারবো, সেই পর্যন্ত আমার সীমারেখা বা পরিধি থাকাটা ভালো। আমি যদি না নিয়ন্ত্রণ করতে পারি, একটা সংগঠনে আমি অনেক বড় দায়িত্ব নিয়ে ফেললাম কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, তাহলে কিন্তু সেই সংগঠন বেশি দিন টিকবে না। দেখো বলছে সংগঠন প্রশাসনের আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নে কাজ করে। নিয়ন্ত্রণের পরিধি যদি ঠিকঠাক থাকে, একটা সংগঠনের লক্ষ্য কী, একটা সংগঠনের আদর্শ কী, সেটাও কিন্তু পরিচালিত হয় এবং সেটা বাস্তবায়িত হতে পারে। আমি যে লক্ষ্যটা নির্দিষ্ট করেছি, সেই এই কাজটা এই সময়ের মধ্যে করতে হবে, আমি যদি তাদেরকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলেও কিন্তু কাজটা হয়ে যাবে এবং প্রশাসন আরও সুষ্ঠুভাবে পরিচালিত হবে। আশা করি নিয়ন্ত্রণের পরিধি বলতে কি বোঝায় তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভালো থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে।